আসসালামু আলাইকুম। আজ 2 সেপ্টেম্বর 2024 সোমবার। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও নোবেল পাচ্ছেন ডক্টর ইউনূস, বিশ্বে বাড়ছে বাংলাদেশের নতুন সরকারের গ্রহণযোগ্যতা। সাংবাদিক ইলিয়াসকে কড়া জবাব রনির, সরকারি কর্তাদের সম্পত্তির হিসাব নিয়ে যা ঘটছে। ডাক্তার ও প্রবাসীদের শাটডাউনের পেছনের রহস্য কি? এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বের কাছে ডক্টর ইউনিভার্স নামে পরিচিত, তার মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন। এই কাজের জন্য তিনি 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তবে তার অবদান এখানেই শেষ নয়। 2017 সালে প্রকাশিত তার বই আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস এ ডক্টর ইউনূস একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন, যা তিনি 3 জিরোস থিওরি নামে পরিচিত করেছেন। এই থিওরি 3টি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত: জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন ইমিশনস। এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে, কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। জিরো প্রপার্টি অর্থাৎ দারিদ্র্যের অবসান। ডক্টর ইউনূসের 3 জিরোস থিওরির প্রথম লক্ষ্য হল জিরো প্রপার্টি অর্থাৎ দারিদ্র্যের সম্পূর্ণ অবসান। তিনি বিশ্বাস করেন যে দারিদ্র্য কেবল অর্থনৈতিক সমস্যার ফল নয়, বরং এটি একটি সামাজিক সমস্যা যা সঠিকভাবে সমাধান করা সম্ভব। মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে ছোট ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারে। এই মডেলটি দারিদ্র্য বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর ইউনূস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান, যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান সম্ভব হয়। জিরো আনএমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের নিশ্চয়তা। 3 জিরোস থিওরির দ্বিতীয় লক্ষ্য হল জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর উপর জোর দেন। এই মডেলগুলো লাভের পরিবর্তে মানুষের কল্যাণে নিবেদিত হয়, যা কর্মসংস্থান তৈরি করতে সহায়ক। ডক্টর ইউনূস মনে করেন এই মডেলগুলো যদি বৈশ্বিকভাবে গৃহীত হয় তাহলে বিশ্বের সমস্ত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। জিরো নেট কার্বন ইমিশনস, পরিবেশের রক্ষা। 3 জিরোস থিওরির তৃতীয় এবং সর্বশেষ লক্ষ্য হল জিরো নেট কার্বন ইমিশনস অর্থাৎ কার্বন নিঃসরণকে সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের গ্রহকে রক্ষা করতে হলে কার্বন নিঃসরণ হ্রাস একটি জরুরি পদক্ষেপ। ডক্টর ইউনূস বিশ্বাস করেন সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব, যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। যদি এই মডেলগুলো বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব। ডক্টর ইউনূস ইতোমধ্যে তার মাইক্রোক্রেডিট ধারণার জন্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন এবং তিনি দেখিয়েছেন যে একজন ব্যক্তি কিভাবে বৈশ্বিক পরিবর্তন আনতে পারে। তার আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইয়ে প্রস্তাবিত 3 জিরোস থিওরি, যা দারিদ্র্য, বেকারত্ব এবং কার্বন নিঃসরণের মতো 3টি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যার সমাধান প্রদান করে, নোবেল পুরস্কারের জন্য একটি শক্তিশালী প্রার্থিতা হতে পারে। এই থিওরি বাস্তবায়নের মাধ্যমে বিশ্বব্যাপী একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। ডক্টর ইউনূসের 3 জিরোস থিওরি আমাদের সময়ের জন্য একটি প্রয়োজনীয় সমাধান হিসেবে দেখা যেতে পারে। যদি এটি বৈশ্বিকভাবে গৃহীত এবং কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে এটি তাকে আরও একবার নোবেল পুরস্কারের সম্মান এনে দিতে পারে। তার এই সাহসী এবং প্রয়োজনীয় ধারণা বিশ্বকে একটি নতুন পথে নিয়ে যেতে পারে, যেখানে সকলের জন্য সমান সুযোগ, দারিদ্র্যমুক্ত এবং পরিবেশ বান্ধব পৃথিবী সম্ভব হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সরব সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বিভিন্ন সময় পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি। অন্যদিকে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি ও প্রচার করে বেশ আলোচিত আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। সাম্প্রতিক সাংবাদিক ইলিয়াস হোসাইন গোলাম মওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। অভিশাপও করেছেন প্রকাশ্যেই। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গোলাম মওলা রনি লিখেছেন, আমার দাদির ভাই ধলা মিয়া পীর সাহেব আমার নাম রেখেছিলেন গোলাম মাওলা অর্থাৎ আল্লাহর গোলাম। জন্মের পর থেকে আজ অবধি নামের বরকত আমাকে ঘিরে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ, প্রাণী বা বস্তুর দাসত্ব থেকে আল্লাহই রক্ষা করেছেন। সম্প্রতি আমেরিকা প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইন গোলাম মওলা রনি শিরোনামে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন। তিনি আমাকে আল্লাহর গোলামের পরিবর্তে ময়লার গোলাম বা
আবর্জনার কৃতদাস হিসেবে অভিহিত করেছেন। জনাব ইলিয়াসের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো কালে কথাও হয়নি। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো স্বার্থ নীতি নৈতিকতার দ্বন্দ্বও নেই। সুতরাং আমাকে নিয়ে তার গীবতের ধরন দেখে খুবই আশ্চর্য হয়েছে। আমি সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করি এবং যত নিবেদন তা আল্লাহর নিকটই পেশ করি। কোনোদিন প্রকাশ্যে কাউকে অভিশাপ দেইনি, কারো বিরুদ্ধে নালিশও করিনি, তবে গোপনে আল্লাহর নিকট বিচার চেয়েছি। আজ এই প্রথম আমি আমার আল্লাহকে হাজির নাজির জেনে প্রকাশ্যে বললাম, ইয়া রব, আমার মালিক, তোমার নিকট বিচার চাই। যে বা যারা তোমার গোলামকে আবর্জনার গোলাম বানানোর চেষ্টা করছে তাদের সবার বিচার চাই। দুনিয়া এবং আখিরাতে এমন বিচার চাই যা দেখে কেবল আমি নই, তোমার অন্য গোলামদের মন যেন শীতল হয়ে যায়। আমিন। সরকারি সব চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে। শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের পর চাকরিজীবীদের সেই হিসাব কিভাবে কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে একটি ফরম্যাট প্রস্তুত করা হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। জানা গেছে 5 বছর পর পর সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু হয়েছে 1979 সাল থেকেই। দেশে বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন। চাকরিজীবীর জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এ নিয়ম যুক্ত করা হয়, যদিও 4 দশকের বেশি সময় ধরে এ নিয়ম পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। এছাড়া কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীন কর্মচারীর কাছে সম্পদের বিবরণী চেয়েও আশানুরূপ সাড়া পায়নি। আচরণ বিধিমালা অনুসারে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার কথা। সরকারি চাকরিতে ক্যাডার রয়েছেন 26টি। এসব ক্যাডার কর্মকর্তা তাদের নিজ নিজ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন। সম্পদের হিসাবও নিজ নিজ মন্ত্রণালয়েই দেওয়ার কথা। ক্যাডার কর্মকর্তার বাইরেও সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিপুল সংখ্যক নন ক্যাডার কর্মকর্তা রয়েছেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাবের বিষয়টি ফের সামনে আসে। এদিকে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে। বার্লিন ভিত্তিক এ সংস্থা গত বছর দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করে সেখানে আগের বছরের চেয়ে 2 ধাপ নিচে নামে বাংলাদেশ। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 10ম। জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, নিয়ম অনুসারে প্রতি 5 বছর পর পর ডিসেম্বরে সরকারি কর্মচারী তাদের সম্পদের হিসাব জমা দেবেন। আগে তা প্রতি বছর দেওয়ার নিয়ম ছিল, এখন 5 বছরেও অনেকে তা দিতে চান না। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত জনপ্রশাসন গড়ে তোলার স্বার্থে এই আচরণবিধি কঠোর ও কঠিনভাবে সরকারের প্রয়োগ করা উচিত। ক্যাডার নিয়ন্ত্রণকারী অন্য মন্ত্রণালয় নিশ্চুপ থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু আচরণবিধি জারি করেছে তাই তাদের মুখ্য ভূমিকা নেওয়া উচিত। তিনি বলেন, কেউ আচরণবিধি না মানলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা উচিত। এতে দুর্নীতিবাজ কর্মকর্তা ভীত হবেন এবং দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আসবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আন্দোলনকারী শিক্ষার্থী অভ্যুত্থানে সক্রিয় সব রাজনৈতিক দল এবং গণমানুষের সমর্থন পাওয়া এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের ইতিবাচক প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও এই সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশ্বের শক্তিশালী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে সরকারকে সব রকম সহায়তা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর থেকেই সরকারকে সমর্থন দিতে শুরু করেন বিশ্ব নেতারা। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সঙ্গে কাজ করার অভিপ্রায় জানান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সমর্থন নিয়ে সংশয় থাকলেও শপথ গ্রহণের পরপরই সর্বপ্রথম সরকারকে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতৃত্ব এই সরকারকে স্বাগত জানান এবং যে কোনো উপায়ে সহযোগিতা দিতে নিজেদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন। গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত। যে মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহি নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। দেশের গণতান্ত্রিক পথ এবং বাংলাদেশের জনগণ ও যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন বিশ্ব নেতারা। সবার আগে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে নিজেদের চাওয়ার কথা সরকারকে জানিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে সাম্প্রতিক সহিংসতা বন্ধের জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। দেশ পুনর্গঠনের প্রচেষ্টায় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করবে বলে জানিয়েছে ফ্রান্স। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলছে, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে তারা বাংলাদেশকে সহায়তা করবে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ব নেতারা ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সরকারের সঙ্গে কাজ করার অভিপ্রায় জানিয়েছে। ছাত্র জনতার বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকারের করা নির্বিচারে হত্যাযজ্ঞের তদন্তে এরই মধ্যে জাতিসংঘের একটি প্রাথমিক কারিগরি দল বাংলাদেশ সফর করেছে। এসবই প্রমাণ করে আন্তর্জাতিক মহলকে খুব ভালোভাবেই বাংলাদেশ পাশে পাচ্ছে। আবার জনগণের দিক থেকেও এই সরকারের প্রতি ইতিবাচকতা লক্ষ্য করা গেছে। জনগণ মনে করছে এই সরকারকে সফল করা দরকার, কারণ আগের সরকারগুলোর প্রতি জনগণের ভেতর যে হতাশা তৈরি হয়েছিল, তারা হয়তো ভাবছে এই সরকারকে সমর্থন দিলে তারা ঠিকভাবে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কাজগুলো করবে। এ সরকার বাংলাদেশকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত থেকেই উত্তেজনা চলছে। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন চিকিৎসকরা। রোববার দুপুরে এই ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নিজের ফেসবুকের ভেরিফাইড ফেসবুক থেকে এ বিষয়ে দেওয়া ভিডিও বার্তা ও পোস্টে তিনি বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের উপর যে বা যারা হাত তুলছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হসপিটাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে, তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে। কিন্তু আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার আছে। চিকিৎসার অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ এনে 3 চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। তার জেরেই রোববার চিকিৎসকরা সেবা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন। ঢামেক সূত্র জানায়, প্রথমে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে হট্টগোল হয়। মৃত শিক্ষার্থীর নাম আহসানুল ইসলাম। আহসানুল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কোনো প্রবাসীর বিদেশে মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ আনা সহ 11 দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা। দাবি বাস্তবায়ন না হলে রেমিটেন্স না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা 11 দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ওমান প্রবাসী কামরুল আলম বলেন, দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখলেও প্রবাসীদের দাবি কখনো বাস্তবায়ন হয় না। বিদেশে দূতাবাসগুলো পাসপোর্ট ছাড়া তেমন কোনো বিষয়ে ভূমিকা রাখে না। ফলে কোনো প্রবাসী মারা গেলেও তাদের কোনো ধরনের সহায়তা দেয় না দূতাবাসগুলো। বিগত সময়ের নিয়োগ করা সব দূতাবাসের কর্মকর্তাকে সরিয়ে দিতে হবে। আমিরাতে যারা জেলে আছেন সেটির জন্য কনসাল জেনারেল BM জামাল হোসেনকে দায়ী করে তিনি বলেন, তার কারণেই প্রবাসীরা জেলে আছেন। তিনি তাদের জেলে পাঠিয়েছেন। মূলত দূতাবাসের সামনে বিক্ষোভ করায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। অবিলম্বে সেখানে আটকদের কূটনৈতিক প্রক্রিয়ায় মুক্তি দিতে হবে। 15 বছর রানিং প্রবাসী এককালীন দেশে চলে এলে তাদের যুক্তিসঙ্গত প্রবাসী অবসর ভাতা দিতে হবে। একজন প্রবাসী ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেক প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে। ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি সেক্টরে, যেমন মেডিকেল ট্রিটমেন্ট, ইউনিয়ন অফিস, থানা, সিটি কর্পোরেশন, ভূমি অফিস, পরিবহন সেক্টর থেকে শুরু করে সব নাগরিক সেবায় প্রবাসীর পরিবার যেন সুফল ভোগ করতে পারে। শুধু পাসপোর্ট, ভিসা কপি অথবা আকামা কপি ব্যবহারের মাধ্যমে প্রবাসীকে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত বা মালিকানাধীন অন্য ব্যাংক থেকে বিনা সুদে বা সহজ শর্তে হাউস লোন, ব্যবসায়িক লোন সহ অন্য লোন দিতে হবে। কোনো কারণে বাংলাদেশে কোনো প্রবাসীর নামে মামলা মোকদ্দমা হলে তা দ্রুত নিষ্পত্তির বিধিবিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ 90 থেকে 120 দিন হতে পারে। প্রবাসে কোনো সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে। প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করতে হবে। অসুস্থতার কারণে কোনো প্রবাসী দেশে এলে বাংলাদেশের সব সরকারি মেডিকেলে উন্নত চিকিৎসা সেবা দিতে হবে। প্রতি
প্রবাসী পরিবারের নিরাপত্তা দিতে হবে। প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসী পরিবারের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা গ্রহণ করবে। বিমানবন্দরে কোনো ধরনের লাগেজের ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের জন্য 20,000 টাকা 7 দিনের মধ্যে দিতে হবে। অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রায় হয়রানি প্রতিরোধ করতে হবে এবং বিমানবন্দরের জটিলতা নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা নিতে হবে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।